20 বছর, $2.3 ট্রিলিয়ন, 2456 জন মার্কিন সেনার জীবন, আর শেষ পর্যন্ত মাত্র 11 দিনে তালেবান পুরো দেশ নিয়ন্ত্রণে নিল। কিন্তু এটা নতুন কোনো ঘটনা নয়। এর আগে সোভিয়েত ইউনিয়ন 10 বছর লড়েছিল, ফিরে গিয়েছিল পরাজিত হয়ে। তার আগে ব্রিটিশ সাম্রাজ্য 3টি যুদ্ধ করেছিল, প্রতিবারই হোঁচট খেয়েছিল। আর তারও 1000 বছর আগে আলেকজান্ডার দ্য গ্রেট, যিনি পুরো পারস্য সাম্রাজ্য জয় করেছিলেন, তিনিও আফগানিস্তানের পাহাড়ে আহত হয়েছিলেন। তাহলে প্রশ্ন হলো, এই দেশটায় এমন কি আছে যা বারবার পরাশক্তিকে থামিয়ে দেয়? এটা কি কোনো অলৌকিক শক্তি, নাকি ভূগোল, ইতিহাস আর মানুষের এক অদ্ভুত মিলন? আজকে আমরা জানবো আফগানিস্তানকে কেন সাম্রাজ্যের কবরস্থান বলা হয়, হিন্দুকুশ পাহাড় কিভাবে যুদ্ধের মানচিত্র বদলে দেয়, ব্রিটিশরা 3টি যুদ্ধ করেও কেন সফল হয়নি, সোভিয়েত ইউনিয়নের পতনে আফগানিস্তানের ভূমিকা কতটুকু, আমেরিকা কেন 20 বছর পরেও জিততে পারেনি, এবং সবচেয়ে বড় প্রশ্ন, এই শক্তি কি আসলেই আফগানিস্তানের, নাকি এটা প্রতিটি আক্রমণকারীর নিজের ভুলের প্রতিফলক? আফগানিস্তানকে বুঝতে হলে প্রথমে বুঝতে হবে তার মাটির কথা। দেশটির প্রায় 70% এলাকা জুড়ে পাহাড়, কেন্দ্রে রয়েছে হিন্দুকুশ পর্বতমালা, যা 800 কিলোমিটারেরও বেশি বিস্তৃত এবং বহু শৃঙ্গ 20,000 ফুট ছড়িয়ে যায়। এই পর্বতমালার নামের অর্থ হলো সব হিন্দুকুশ, যার একটি প্রচলিত অনুবাদ হলো হিন্দুদের হত্যাকারী। শীতকালে এই পাহাড়ের গিরিপথগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। গভীর উপত্যকাগুলো একটি থেকে আরেকটি বিচ্ছিন্ন, সরবরাহ লাইন টানা প্রায় অসম্ভব, ট্যাঙ্ক চলতে পারে না, ভারী সাজযান আটকে যায়। কিন্তু একজন স্থানীয় যোদ্ধা, যিনি এই পথ জন্ম থেকে চেনেন, তিনি পাহাড়ের আড়াল থেকে হামলা করে পালিয়ে যেতে পারেন অনায়াসে। আলেকজান্ডার দ্য গ্রেট 330 খ্রিস্টাব্দ পূর্বে আফগানিস্তানে প্রবেশ করেছিলেন দ্রুত বিজয়ের আশায়, কিন্তু হিন্দুকুশের গিরিখাতে পাঞ্জিশির উপত্যকায় উপজাতীয় যোদ্ধাদের আতর্কিক হামলায় তার বাহিনী ভারী ক্ষতির মুখে পড়ে এবং তিনি নিজেও যুদ্ধে আহত হন। পৃথিবীর সবচেয়ে বড় বিজেতা এই মাটিতে থমকে গিয়েছিলেন। ব্রিটিশ সাম্রাজ্যের উচ্চতায় যখন তারা ভারত থেকে আফ্রিকা পর্যন্ত শাসন করেছিল, তখনও আফগানিস্তান তাদের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠছিল। প্রথম ইঙ্গো আফগান যুদ্ধ শুরু হয় 1839 সালে। ব্রিটিশ বাহিনী কাবুল দখল করে নেয়, কিন্তু 1842 সালে জানুয়ারিতে যখন তারা কাবুল থেকে পিছু হটতে শুরু করে, তখন ঘটে ইতিহাসের অন্যতম নৃশংস সামরিক বিপর্যয়। 16,000 জনের সেই বিশাল বাহিনী, যার মধ্যে 700 জন ইউরোপীয় সৈন্য ছিল, শীতের তুষারপাত আর উপজাতীয় আক্রমণে প্রায় সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যায়। মাত্র একজন ব্রিটিশ সামরিক চিকিৎসক, ডাক্তার উইলিয়ামস বার্ডলাইন, জালালাবাদে পৌঁছাতে সক্ষম হয়েছিলেন, আহত, ক্লান্ত এবং একা। সেই দৃশ্য পুরো ব্রিটিশ সাম্রাজ্যে আতঙ্ক ছড়িয়েছিল। ব্রিটেন পরে আরও 2টি যুদ্ধ লড়েছিল, 1878 ও 1919 সালে। প্রতিবার কিছুটা সাফল্য পেলেও দীর্ঘমেয়াদে আফগানিস্তানকে নিজেদের শাসনে রাখতে পারেনি। 1979 সালের 25 ডিসেম্বর, ক্রিসমাসের দিনে সোভিয়েত 40তম আর্মি আফগানিস্তানে প্রবেশ করে। সোভিয়েত পরিকল্পনাকারীরা ভেবেছিলেন কয়েক সপ্তাহেই কাজ শেষ, কিন্তু সেই অভিযান 10 বছর চলেছিল। সোভিয়েত বাহিনী হারিয়েছে কমপক্ষে 14,453 জন সৈন্য সরাসরি যুদ্ধে, এবং রোগ ও আহত হাসপাতালে গেছে আরও প্রায় 5 লাখ। আফগান পক্ষে মৃতের সংখ্যা ছিল আরও বিধ্বংসী, কমপক্ষে 5 লাখ থেকে সর্বোচ্চ 20 লাখ পর্যন্ত। সোভিয়েত বাহিনী শহর দখল করেছিল, কাবুল, কান্দাহার, হেরাত সব তাদের নিয়ন্ত্রণে ছিল, কিন্তু শহরের বাইরে পাহাড়ে সেখানে নিয়ন্ত্রণ ছিল মুজাহিদ্দিনের। সোভিয়েত আর্মির 333টি হেলিকপ্টার ও 118টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল, যার একটি বড় কারণ ছিল মার্কিন সরবরাহ করা FIM-92 সিঙ্গার ক্ষেপণাস্ত্র, যা CIA-এর অপারেশন সাইক্লোনের মাধ্যমে পাকিস্তানের ISI হয়ে মুজাহিদ্দিনের হাতে পৌঁছেছিল। 1989 সালের 15 ফেব্রুয়ারি সোভিয়েত বাহিনী শেষ সৈন্য আফগানিস্তান ছেড়ে গেলে মাত্র 2 বছরের মধ্যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ে। কাকতাল নাকি কার্যকর সম্পর্ক, সেই বিতর্ক আজও চলছে। 2001 সালের 7 অক্টোবর
9/11 হামলার প্রতিশোধে যুক্তরাষ্ট্র অপারেশন এন্ডিউরিং ফ্রিডম শুরু করে। প্রথম কয়েক সপ্তাহেই তালেবান সরকার পতন হয়। আমেরিকা ভেবেছিল দ্রুতই কাজ শেষ হবে, কিন্তু ব্রাউন ইউনিভার্সিটি এর কোস্ট অফ ওয়ার প্রজেক্টের হিসেবে 20 বছরে মার্কিন সরকার আফগানিস্তানে ব্যয় করেছে $2.3 ট্রিলিয়ন, প্রতিদিন গড়ে $30 কোটি বেশি। নিহত হয়েছেন 2456 জন মার্কিন সৈন্য, আহত 20,770 জন। আফগান বেসামরিক নাগরিক মারা গেছেন অন্তত 47,245 জন। যুক্তরাষ্ট্র আফগান নিরাপত্তা বাহিনী গঠনে একা ব্যয় করেছে $88 বিলিয়ন। কিন্তু 2021 সালের আগস্টে মার্কিন বাহিনী প্রত্যাহার শুরুর সাথে সাথে সেই বাহিনী একে একে আত্মসমর্পণ করে। তালেবান মাত্র 11 দিনে কাবুল দখল করে নেয়। আগস্টের 15 তারিখে পেছনে রেখে যায় $7 বিলিয়ন মার্কিন সামরিক সরঞ্জাম, যা এখন তালেবানের হাতে। আফগানিস্তানকে বলা হয় সাম্রাজ্যের কবরস্থান। কথাটা অনেকটাই মিথ। তার যুক্তি হলো, ব্রিটেন আফগানিস্তানে সামরিকভাবে সম্পূর্ণ পরাজিত হয়নি, বরং তারা তাদের মূল লক্ষ্য অর্জন করেছিল। সোভিয়েত ইউনিয়নও 1989 সালে সেনা প্রত্যাহারের পরেও তাদের সমর্থিত নাজিবুল্লাহ সরকার 1992 সাল পর্যন্ত টিকিয়ে রেখেছিল, এবং সেই সরকারের পতন হয়েছিল সোভিয়েত অর্থ সহায়তা বন্ধ হওয়ার পরে। অর্থাৎ আফগানিস্তান নিজ থেকে সাম্রাজ্য ধ্বংস করেনি, বরং আক্রমণকারীরা নিজেরাই ভুল কৌশল, অতিরিক্ত সম্প্রসারণ এবং স্থানীয় বাস্তবতা না বোঝার ফলে ব্যর্থ হয়েছে। আফগানিস্তান যতটা শত্রুকে হারায়, তার চেয়ে বেশি শত্রু নিজেই নিজেকে হারায় এই মাটিতে। এটাই হচ্ছে আফগানিস্তানের মাটির মূল রহস্য। বিশেষজ্ঞরা এখানে আরও 3টি মূল কারণ চিহ্নিত করেছে। প্রথমত ভূগোল। হিন্দুকুশের গভীর উপত্যকাগুলো যোদ্ধাদের প্রাকৃতিক আশ্রয় দেয়। প্রতিটি উপত্যকা দখল করতে পারলে পাশের উপত্যকা থেকে তাৎক্ষণিক পাল্টা হামলা আসে। সরবরাহ লাইন রক্ষা করা প্রায় অসম্ভব, কারণ পাহাড়ের উঁচু থেকে পথ দেখা যায়, কিন্তু নিচ থেকে আক্রমণকারী দেখা যায় না। দ্বিতীয়ত উপজাতীয় কাঠামো। আফগানিস্তানের কেন্দ্রীয় ক্ষমতা কখনো সম্পূর্ণ প্রতিষ্ঠিত হয়নি। পশতুন, তাজিক, হাজরা, উজবেক প্রতিটি উপজাতির নিজস্ব এলাকা, নিজস্ব নেতৃত্ব, নিজস্ব আইন। বিদেশি শক্তি শহর জয় করতে পারে, কিন্তু গ্রামের পর গ্রাম, উপত্যকার পর উপত্যকা জয় করতে হলে অসীম সম্পদ লাগে। তৃতীয়ত ধৈর্যের যুদ্ধ। আফগান যোদ্ধাদের কোনো সময়সীমা নেই। পেন্টাগন বা ক্রেমলিনে ইলেকশন আসে, জনমত বদলায়, সরকার পরিবর্তন হয়, আর তখন সৈন্য প্রত্যাহার হয়। তালেবানের কৌশল ছিল সরল: তোমাদের ঘড়ি আছে, তোমাদের সময় আছে, তোমরা অপেক্ষা করো সময়ের জন্য। আফগানিস্তানের এই ইতিহাস বাংলাদেশের জন্য সরাসরি প্রাসঙ্গিক, কারণ এটি বিশ্বের ভূরাজনীতির একটি বড় পাঠ। সোভিয়েত পতনের পর মুজাহিদ্দিনের যে অংশ জিহাদি নেটওয়ার্কে পরিণত হয়েছিল, তার ছায়া এশিয়া জুড়ে পড়েছে। আফগানিস্তান থেকে আসা মাদকের টাকা, অস্ত্র, মতাদর্শ বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে চরমপন্থার বীজ বুনেছে। অন্যদিকে অর্থনৈতিক দিক থেকে আফগানিস্তান ভূ পরিবেষ্টিত দেশ হওয়ায় মধ্য এশিয়ায় দক্ষিণ এশিয়ার শক্তি ও বাণিজ্য করিডোর নির্মাণে একটি গুরুত্বপূর্ণ। TAPI গ্যাস পাইপলাইন তুর্কমেনিস্তান থেকে আফগানিস্তান হয়ে পাকিস্তান ও ভারতে যদি কখনো বাস্তবায়িত হয়, তাহলে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার ছবিও বদলে যাবে। কিন্তু তার জন্য আফগানিস্তানে স্থিরতা দরকার, যা এখনও অধারা। তাহলে এই প্রশ্নটা আসে, আফগানিস্তান কি সত্যি সাম্রাজ্যের কবরস্থান? উত্তর হলো আংশিকভাবে হ্যাঁ, আংশিকভাবে না। আফগানিস্তান একা সাম্রাজ্য ভাঙেনি, কিন্তু প্রতিটি সাম্রাজ্য এই মাটিতে এসে নিজের সীমাবদ্ধতা আবিষ্কার করেছে। হিন্দুকুশের পাহাড় অপরিবর্তিত রয়েছে, উপজাতীয় কাঠামো অপরিবর্তিত, ধৈর্যের সংস্কৃতি অপরিবর্তিত, আর প্রতিটি আক্রমণকারী একই ভুল করেছে: সামরিক শক্তি দিয়ে সাংস্কৃতিক ও ভৌগোলিক বাস্তবিককে জয় করার চেষ্টা। বাংলায় একটি প্রবাদ আছে, যে মাটি চেনে না সে মাটি তাকে চেনায়। আলেকজান্ডার থেকে আমেরিকা সবাইকে এই পাঠ শিখতে হয়েছে। প্রশ্ন হলো, ভবিষ্যতের পরাশক্তিগুলো কি ইতিহাস থেকে শিক্ষা নিবে, নাকি আফগানিস্তানের পাহাড় আরও কিছু সাম্রাজ্যের পতনের সাক্ষী হবে?